আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলমান পাগলামি না থামালে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। এই যে বক্তব্যটা জামাতের আমির দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একটু দেরি হয়ে গিয়েছে আমার মতে। ওনার আসলে কোনো দোষ নাই। উনি 5ই ফেব্রুয়ারির দিন রাতে 8টার দিকে মেবি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে। সেই স্ট্যাটাসের জন্য ওনার কর্মীরাই 90% মানুষ রিয়াক্ট দিয়েছিল। এবং জামাতের যিনি ইউটিউবার সুলাইমান, এই সুলাইমান উনি জামাতের আমিরকে যা ইচ্ছা তাই বলে সমালোচনা করেছে এবং বলছে না যা যা বলা যায়। এবং উনি বলছে পলিটিক্যাল পারসেপশন আপনি বোঝেন না, মানে ওনাকে রাজনৈতিকভাবে ওনাকে দলীয়ভাবে যতটা সমালোচনা করা যায়। এবং উনি যে এই স্ট্যাটাসটা দিয়ে যে তোমরা কারো উস্কানিতে পা দিয়ে বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডি বাড়ি ভাঙার মতো সাহস দেখিও না বা এই ধরনের কর্মকাণ্ড করো না, ধৈর্য ধারণ করো, একথা বলাই মানে করে একেবারে সবাই উঠে পড়ে লেগেছিল। জামাতের যারা ওই ইউটিউবার যিনি আছেন, ওই ইউটিউবার সুলাইমান, উনি সব জামাতের সকল বিষয়টা উনি গবেষণা করেন বা উনি ভিডিও বানান। কিন্তু জামাতের আমির গতকালকে রাতে বা গতকালকের দিনের কোনো অনুষ্ঠানে উনি বলেছেন চলমান এই পাগলামি না থামালে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে এবং এই গৃহযুদ্ধে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। উনি একথা বলেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে উনি আবার বলছে আমাকে যদি আপনারা সমালোচনার সাগরে ভাসিয়ে ফেলেন, আমাকে যদি আপনারা মনে করে যা খুশি তাই বলেন, আমাকে যদি আপনারা দায়িত্ব থেকে সরিয়ে দেন, তারপরেও যেটা সত্য আমি সেটাই বলবো, এতে আমি কাউকে ভয় পাই না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনি প্রথম দিন থেকে চেষ্টা করেছেন, সেটা আপনার সাগরেদ কুল বা আপনার ভক্তরা সেটা বুঝে নেয়। ওনারা সবসময় যেটা দেখাতে চেয়েছে সেটা যে আপনার দল বা আপনাদের জন্য কল্যাণকর নয়, সেটা ওরা বুঝলো না। ঠিকই বুঝবে, এখন বোঝা শুরু করবে, কারণ বিদেশি চাপ ইতোমধ্যে শুরু হয়েছে। যতগুলো পশ্চিমা রাষ্ট্র আছে, পশ্চিমা রাষ্ট্র প্রেসার দেওয়া শুরু করেছে, বিভিন্ন দেশ স্ট্যাটাস দিচ্ছে এবং সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছে এবং যে 3 জনের উস্কানিতে এই ঘটনাগুলো ঘটেছে, তারা প্রকাশ্যে এসে যে জিয়াফত করলো, ঈদ মোবারক জানালো, এত কিছু করলো, এটা তো সারা বিশ্বের মানুষ দেখছে। সুতরাং এই দেশের আর সরকারের ভূমিকা ওই সময় নীরব ছিল। সরকারে থাকা ব্যক্তিবর্গও সেটা মেনে নিয়েছে। তারই ফলশ্রুতিতে আপনারা সাভারে দেখেছেন যে এক এমপির বাড়ি ভাঙতে গেলে সেখানে তাদেরকে প্রতিহত করা হয়েছে, সেখানে ছাত্র জনতাকে পিটানো হয়েছে। এবং গতকাল রাতে গাজীপুরে মন্ত্রীর বাড়ি ভাঙতে গেলে ওই অঞ্চলের জনগণ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে 30 জনকে এলোপাতাড়িভাবে কুপিয়েছে। 3 জনের জীবন আশঙ্কাজনক, তারা বাঁচতেও পারে নাও পারে। এবং সেখানে পুলিশ নিষ্ক্রিয় ছিল, সেনাবাহিনী নিষ্ক্রিয়। ঠিক আছে, সেনাবাহিনী 32 নম্বর ভাঙার সহ সারা বাংলাদেশে যখন হামলা হয়েছিল তখন নীরব ছিল, কিছু বলি নাই। তা কালও ওরা কোনো অ্যাকশনে যায়নি, কোনো কিছু বলিনি। পরে ঘটনা ঘটার পরে জখম হওয়ার পরে তাদেরকে নিয়ে এসেছে। তো ডক্টর শফিকুর রহমান, তিনি একজন বিজ্ঞ মানুষ, সব ধরনের রাজনীতির সাথে তার সম্পৃক্ত ছিল, তিনি বিশ্ব পলিসি বোঝেন। তিনি প্রথমেই বুঝতে পেরেছিলেন এরকম একটা ঘটনা ঘটবে এবং সারা বিশ্বের যে একটা প্রেশার শুরু হবে তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু তানার কথা গুরুত্ব না দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করে, তাকে ছোটো করে আপনারা যে অ্যাকশানে গিয়েছিলেন তারই প্রতিফল হিসাবে আপনারা দেখছেন। এবং উনি যে বলছেন যে গৃহযুদ্ধ হইলে
এখন দেখেন যে মানে 32 নম্বর ভাঙার সময় ওখানে যে স্লোগান দিয়েছে, যে পতাকা উড়িয়েছে, এটা বিশ্ব কখনোই পজিটিভলি নেবে না। আপনারা এই রাজনীতিটা যদি বুঝে থাকেন ভালো, না বুঝে থাকলে আমার কিছু করার নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। যে আমাদেরকে এই যে একটা যুদ্ধ মনে করেন শুরু হয়ে গেছে, ইতিমধ্যে কাল থেকে কুপাকুপি শুরু হয়ে গেছে। এরপরে আপনারা দেখবেন যেখানে যাবেন এই কুপাকুপি চলতেই থাকবে। কারণ আপনাদের এই নির্যাতন অত্যাচার, মানে ইলিয়াস বাড়াইতে বাড়াইতে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা শেষ, এখন কবরটাকে নিয়ে মানে কথা বলতেছে এবং সেটাকে সরকারি কবরস্থান বানানোর কথা বলতেছে। আল্লাহ তাআলা সকলকে এই চলমান বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।